বিভিন্ন সরকারি দপ্তরে সরকারের দেওয়া তথ্যই বলছি প্রায় 52,000-এর মতো শূন্য পদ রয়েছে। এই 52,000-এর মতো শূন্য পদের মধ্যে গত 19 তারিখ দেখলাম 407 পদ ফিল আপ করার জন্য ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ টিপ অফ দ্য আইসবার্গ। আমি আজকে এই প্রেস বার্তার মাধ্যমে সরকারের কাছে জিজ্ঞেস করতে পারি না 2024 সালের জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর ঠিক যেমনি এই 19 নভেম্বর প্রেস বার্তায় মহাকরণ থেকে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত 407খানা পোস্ট ফিল আপ করার জন্য, এরকম 2024-এর জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বরে এই প্রেস মিট করে, যেটা আপনাদের প্রত্যেকে ইলেকট্রনিক্স মিডিয়া এবং সংবাদপত্র ছেপেছিলেন, 216টি পোস্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশের প্রেস মিটে বলা হয়েছিল, 100-র উপর তহসিলদারের পোস্ট, 100-র উপর আমিনদারের পোস্ট, 104 অডিটরের পোস্ট, 140টি ফরেস্টারের পোস্ট, 30খানা পোস্ট কোঅপারেটিভ ডিপার্টমেন্টে, 240খানা এলডিসি পোস্ট ফ্যামিলি এন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এবং অন্যান্য আরো অ্যাডভার্টাইজমেন্ট এরকম প্রেস বার্তায় বিভিন্ন সময় বিভিন্ন যে ক্যাবিনেটের যে সিদ্ধান্তগুলো আমরা শুনেছি। তারিখটা হচ্ছে জুলাই এবং সেপ্টেম্বর 2024 এবং 2025 নভেম্বর শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছেছি। আজ পর্যন্ত এই যে এতগুলো পোস্টের কথা বললাম, একটা কোন নোটিফিকেশন আজ অব্দি বের হয়নি। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর 2024, আজ 2025-এর 23 নভেম্বর। এই যে এতগুলো পোস্টের কথা বললাম, কোনটার জন্য কোনো নোটিফিকেশন বের হয়নি। এবার নোটিফিকেশন এই যে প্রেস মিট করা হলো গত 19 নভেম্বর 2025, কিংবা এই পোস্টগুলোর জন্য যখন মহাকরণ মানে প্রেস মিট করা হয়, স্বাভাবিকভাবে শিক্ষিত যুবক যুবতীরা কি করে, তারা বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা আসন্ন বলে তারা 3-4-5 মাসের একটা কোর্স কনডেন্স কোর্স করার চেষ্টা করে, প্রচুর টাকা ব্যয় করছে। তাহলে 2024 জুলাই এবং সেপ্টেম্বরে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করা হলো, যে স্টুডেন্টরা বিভিন্ন পরীক্ষার জন্য তৈরি হওয়ার জন্য এই যে কোচিং সেন্টার গুলোতে ভর্তি হলেন অর্থের বিনিময়ে, তাতে কোনো কাজে লাগলো না। আজকের তারিখ নোটিফিকেশন নেই। এই যে গত 19 তারিখ যে 407টি পোস্টের জন্য যে প্রেস মিট করে মহাকরণ থেকে ঘোষণা দিলেন, সেগুলো কবে নোটিফিকেশন হবে তার কোনো উল্লেখ নেই। আর এই যে পোস্টগুলো আমি যে কথা বললাম, পরীক্ষা কারা নেবে? টিপিএসসি নেবে নাকি জিআরবিটি নেবে নাকি ডিপার্টমেন্ট নেবে না কোনো অন্য কোনো বডি ফর্ম করা হবে? কিছুই এর মধ্যে উল্লেখ নেই। আপনারা জানেন একটা প্রসেস কমপ্লিট করতে, জিআরবিটির একটা প্রসেস কমপ্লিট করতে কত বছর সময় লেগেছিল? টিপিএসসির একটা পরীক্ষা সংগঠিত করলে 2 বছর আগে কোনো রেজাল্ট ডিক্লেয়ার করে না।
যে কোনো পরীক্ষা, কোনো ক্যালেন্ডার নেই, ক্যালেন্ডার থাকলেও এটা মেনটেন হয় না। এই যে ছাড়া কিছু রিক্রুটমেন্ট প্রসেস টিপিএসসি দ্বারা রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর্মি ডিপার্টমেন্টের এসআই অফ এক্সাইজ, ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর ডিগ্রি জেনারেল ডিগ্রি কলেজ, PA2, জুনিয়র সায়েন্টিফিক অ্যানালিস্ট, এই প্রসেস 1 বছর আগে শুরু হয়েছিল, কিন্তু আজ অব্দি এই যে প্রক্রিয়ার যে মাঝামাঝি এখন এসে পৌঁছায়নি। কাজে এটা কমপ্লিট করতেও ওই যেটা বললাম 2-2.5 বছর আগে, 3 বছর আগে কোনো প্রসেস কমপ্লিট হচ্ছে না। এমনকি ফাইনাল রেজাল্ট এই যে স্পেশাল এক্সিকিউটিভ বছরের পর বছর ধরে অপেক্ষায় রয়েছে, এটা ঘোষণা দেওয়া হচ্ছে। এই যে লাস্ট টিপিএসসি যে পরীক্ষা, যে টিসিএস এবং টিপিএস পরীক্ষা 2022, যেটা রিক্রুটমেন্ট সেপ্টেম্বর 2024-এ শেষ হয়েছে, এখন পর্যন্ত ফার্দার পরবর্তী বছরে যে টিসিএস অফিসারের জন্য টিপিএস যে পরীক্ষা, সেটা কোন জায়গায় রয়েছে, কেন আবার ফার্দার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না? প্রতি বছর তো হওয়ার কথা। 1972 থেকে এই টিসিএস টিপিএস শুরু হয়েছে, প্রতি বছর রিক্রুটমেন্টের কথা। কিন্তু আজকের তারিখ পর্যন্ত, if I am not right, stand to be corrected, probably 19-20তম ব্যাচ 1972 থেকে শুরু হয়েছে, মাত্র আইদার 19 কিংবা 20তম ব্যাচ আসাম হয়েছে, মানে রিক্রুটমেন্ট হয়েছে। তার মানে কিরকম ভাবে শিক্ষিত যারা টিসিএস অফিসার হবেন, ত্রিপুরা পুলিশ সার্ভিসে যাবেন, যাদের স্বপ্ন, যারা প্রিপারেশন নিয়ে রয়েছে, অনিশ্চয়তার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। জিআরপিটি এই গ্রুপ সি গ্রুপ বি এর জন্য প্রচুর পদ খালি রয়েছে, তারা জয়েন করেন। কারণ বললাম না, বিভিন্ন সময়ে যারা কিছু হচ্ছে না, তারাও এখানে গিয়ে পরীক্ষায় বসছে, একটা রেজাল্ট বেরোলো, পরবর্তী সময় এখান থেকে ওখানে চলে যাচ্ছে, গ্যাপ করে রয়েছে। জিআরপিটি 2 হওয়ার কথা, গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত কোন প্রক্রিয়া দেখা নেই। এই কথাগুলোর কারণে বলছি, যে প্রথমে শুরু করলাম, নিষ্ঠুর রসিকতা করে বেড়াচ্ছে রাজ্য সরকার এই রাজ্যের বেকারদের সাথে। এটা সাবস্টেন্সিয়াল করার জন্য এই কথাগুলো বললাম। কংগ্রেস দল রাজ্য শাখা মনে করে যে বর্তমান যে এক্সিস্টিং যে নিয়োগ নীতি, সেটা পরিবর্তনের দরকার রয়েছে। কেন পরিবর্তন দরকার? মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি পৌরোহিত্যে যুব কংগ্রেস এর আহ্বানে বিভিন্ন বেকারদের নিয়ে সাম্প্রতিক একটি মিটিং হয়েছে। সে মিটিং এ যে জিনিসগুলো বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে, দাদা
আমরা যারা কাঞ্চনপুরে পড়াশোনা করেছি, স্কুলিং কলেজ, আমরা যারা গন্ডাছড়া স্কুলিং কলেজ আমরা পড়াশোনা করেছি, আমরা ভালো ফ্যাকাল্টির সুযোগ পাই। স্কুলে আমাদের শিক্ষকতার অভাব ছিল। আগরতলায় কিংবা সিটি এলাকায় যে সুযোগ সুবিধাগুলো ওখানকার স্টুডেন্টরা পেয়েছে, আমরা তো রিমোট এরিয়াতে যারা বসবাস করি থাকি, যারা আমরা আগরতলায় কিংবা আরবান ভালো ভালো ইনস্টিটিউশনের সুযোগ পড়াশোনা করার, না স্কুলিং না কলেজ করার সুযোগ পেয়েছি, স্বাভাবিকভাবে মেধার দিক দিয়ে তো আমরা পিছিয়ে আছি। এই ফলটা কি আমার নাকি সরকার? সরকার যেহেতু আমাকে সঠিক শিক্ষক প্রোভাইড করতে পারেনি স্কুলে, সরকার যেহেতু কলেজগুলোতে সঠিক ফ্যাকাল্টি প্রোভাইড করতে পারেনি, তো স্বাভাবিকভাবে we are not at par with the students or the unemployed youth, those who have studied in cities, in good schools and colleges. এই কথাগুলো যখন আমাদের আসে, তখন আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি, যুবকের সভাপতি সিদ্ধান্ত নিলেন সরকারের কাছে একটা দাবি জানাতে, যে এক্সিস্টিং যে নিয়ম নীতি রয়েছে সেটা বাতিল করে, এবং এই যে নিয়মগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয় না, যে কথাই হয়, কারা পাচ্ছে জানেন? দেখবেন আগরতলার পেরিফেরি, উদয়পুরের পেরিফেরি, যারা ভালো স্কুল কলেজ থেকে পড়াশোনার সুযোগ করে পেয়েছে, যাদের বাবা মায়ের অর্থের জোরে প্রাইভেট কোচিং নেওয়ার সুযোগ পেয়েছে, তারাই এই কোর্সগুলোতে সুযোগ পাচ্ছে। তাহলে কি করতে হবে? এবং 10,323-এর স্ট্রাকচার যখন হলো, যখন নিয়োগ নীতিটা যখন বামফ্রন্টের জামানায় নিয়োগ নীতি বাতিল করতে গিয়ে, তখন হাইকোর্ট বেশ কিছু কিভাবে নিয়োগ নীতিটা করতে হবে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। ওখানে আমার পরিষ্কার মনে আছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা ভাবে তোমরা ধরুন 407টা পোস্ট, এবার আগরতলা যারা আরবান বেসডের জন্য একটা সেট অফ কোশ্চেন হবে, যারা রুরাল কলেজগুলোতে যাদের যেখানে আমরা টিচার কিংবা কলেজে ফ্যাকাল্টি দিতে পারিনি, তাদের জন্য আরেক সেট অফ কোশ্চেন হতে হবে। নয়তো গন্ডাছড়া শূন্য থাকবে, আমার কাঞ্চনপুরে শূন্য থাকবে, এলটি ভ্যালি থেকে শূন্য থাকবে নিয়োগের বেলায়। ফলটা কি এদের? তাদের মেধা নিশ্চয় রয়েছে মেধা, কিন্তু সুযোগ পায়নি। ফর গভর্নমেন্ট could not provide adequate teachers, government could not provide adequate faculty in colleges. আমরা সরকারের কাছে being a constructive opposition party, যারা এই যুবক যুবকদের আত্মনাদ, তাদের যে দুরবস্থা, তাদের যে মানসিক স্থিতি, সেটা আমরা ক্যাচ করে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই পরীক্ষাগুলো একটু ওই বান্দা কিছু অ্যাডভার্টাইজমেন্ট বসে দিলেন, লিখলো কারা কারা পরীক্ষা লিখলো, তাহলে আগরতলা পেরিফেরি, সিটির পেরিফেরি থেকে অধিকাংশ অ্যাবজর্পশন হচ্ছে। আমার রুরাল এলাকার লোকরা সুযোগ পাচ্ছে, তাদের সুযোগ করে দেওয়ার জন্য there should be multiple question papers that is to be set up by this government, by various bodies like TPSC হোক কিংবা GRBT হোক কিংবা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে, তাদের জন্য
বিভিন্ন ধরনের কোয়েশ্চেন পেপার তৈরি করতে হবে, যাতে করে ওই রুরাল বডিজের শিক্ষিত বেকাররা, গ্রামীণ এলাকার শিক্ষিত যুবক যুবতীরাও এই সুযোগগুলো এভেল করতে পারে। অন্যথায় যাদের টাকা হয়েছে, যারা ভালো কোচিং সেন্টারে কোচিং নেয়, যারা স্কুলে ভালো মাস্টারবাবুরা পেয়েছে, যারা কলেজগুলোতে ভালো ফ্যাকাল্টি পেয়েছে, শুধু তাদের রেজাল্টই বেরিয়ে তাদের সেটা অ্যাবসর্পশন হবে এবং একটা ডিসপ্যারিটি দেখা দেবে এই রাজ্যের মধ্যে। কাজেই আমরা যুব কংগ্রেসকে আমরা সাধুবাদ জানাই, এই যে তাদের আলোচনা ক্রমে যে সিদ্ধান্তগুলো বেরিয়ে এসছে এবং মাননীয় প্রদেশ কংগ্রেসের সভাপতির পৌরোহিত্যে যে বৈঠকে, এই বৈঠকের টোটাল যে থিমটা আমরা সরকারের কাছে আমরা পেশ করলাম। আমাদের দাবি থাকবে নিশ্চয়ই এই যে সাজেশনটা গুরুত্ব সহকারে বিবেচনা এনে এই রিক্রুটমেন্ট প্রসেসটা ওরা সম্পূর্ণ করবেন এবং দ্রুততার সাথে সম্পূর্ণ যেন হয়, ক্যালেন্ডার যেন বের হয় এবং এই ছেলেদের মেয়েদের ভবিষ্যৎটা যেন ছিনিমিনি না খেলে টাইম বার, প্রত্যেকটি পাবলিক সার্ভিস যে বডিগুলো রয়েছে টাইম বারের মধ্যে কোশ্চেন পেপার যে সেটআপ হচ্ছে, পরীক্ষা হচ্ছে, প্রিলি হচ্ছে, রেজাল্ট বের হচ্ছে, ভাইভা হচ্ছে, সমস্ত কিছু মেইনস এক্সাম হচ্ছে, সমস্ত কিছু স্পেসিফাইড একটা টাইম বারের মধ্যে তারা শেষ করছে, সম্পূর্ণ করছে। আমাদেরও দাবি থাকবে এই সমস্ত কিছু শেষ করা হয়। আর এই যে লোক দেখানো যে মহাকরণে বসে বসে ক্যাবিনেটের সিদ্ধান্ত বেকার যুবকদের মনে কিছুটা আশা জাগে, কিন্তু যখন দেখেন রসিকতা, কারণ বললাম না 2024 জুলাই এবং সেপ্টেম্বর, 2025 নভেম্বর আছে 23 তারিখ, এতগুলো পোস্ট আমি আবার রিপিট করছি, দেখুন 216টি পোস্ট এসআই পুলিশ, 100 অধিক তহসিলদার, 100 অধিক আমিনদার, 104 পোস্ট অডিটর, 140 পোস্ট ফরেস্টার, 30টি পোস্ট কোঅপারেটিভ ডিপার্টমেন্ট, 240টি এলডিসি ফ্যামিলি এন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। কোথায় একটা মানে পরীক্ষা হবে, নোটিফিকেশন পর্যন্ত হয়নি। এই যে নভেম্বরের এই 19 তারিখে হলো 407টি, এটারও তো কবে অ্যাডভার্টাইজমেন্টে কারা পরীক্ষা কিছুই তো নেই। এইগুলো মাঝে মধ্যে বলে বেকারদের একটু স্পেসিফাই করার চেষ্টা করছে, বেকারদের ভোগ বাড়ানোর চেষ্টা হচ্ছে। দিস ইজ এ ওয়েল থট ডিজাইন বাই দ্য গভর্নমেন্ট পার্টি পাওয়ার। আর এবং এটি কি বললাম না, প্রায় 52,000-এর মধ্যে আজকের তারিখে 52,000 শূন্য পদের মধ্যে মাত্র 407টা সিন্ধুতে বিন্দু টিপ অফ দ্য আইসবার্গের। তো সরকার আশা করি আমাদের এই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনার মধ্যে এনে যথাযথ ব্যবস্থা নেবেন, সেটা প্রত্যাশা রাখি এই সরকারের কাছ থেকে। এখন যুব কংগ্রেস সভাপতি বলব। নমস্কার। আমরা আগেও এই স্লোগান নিয়ে এই রাজ্যের সামনে এবং এই রাজ্যের যুবকদের সাথে সংগ্রাম করেছিলাম এবং লড়াই করছি, মাঠে এখনো আছি, যে আমাদের নেশা নয়, সুষ্ঠু চাকরি চাই এবং সেই চাকরির প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে এই সরকার বাস্তবায়ন করে। এবং আমরা অনেকবারই দেখেছি যে যেখানেই পরীক্ষা হয়েছে সেখানে দুর্নীতি, এবং আমরা যতবারই প্রোটেস্ট বা আবেদন জানাই সেটা রাজ্য সরকার এক কান দিয়ে ঢোকায়, এক কান দিয়ে বের করে দিই, তার কোনো কর্ণপাত করে না। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মাননীয় সিডব্লিউসি মেম্বার বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মনজি যেটা বলেছেন যে আমরা ডিমান্ড করব যাতে অতি সত্বর এই নিয়োগ প্রক্রিয়াকে রিকনস্ট্রাকশন করা হয় এবং এই রাজ্যের জিওগ্রাফিক্যাল কন্ডিশনস গুলোকে মাথায় রেখে যাতে পরীক্ষা নেওয়া হয়। আমি এই ডিমান্ডগুলো রাজ্য সরকারের সম্মুখীন রাখছি এবং আমি আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহাজিকে বলবো
কিছু বলার জন্য। সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমাদের সর্বভারতীয় কংগ্রেস দলের সিডব্লিউসি পার্মানেন্ট কমিটি মেম্বার বিধায়ক সুদীপ নায়ক রাজ্যে বেকার যুবকদের তাদের নিয়ে যে নির্মম পরিহাস চলছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং নানাভাবে আজকে নিয়োগের দীর্ঘসূত্রিতা এটা এই সরকারের নিয়ম মাফিক তাদের কর্মসূচির মধ্যে এটা সীমাবদ্ধ রয়েছে এবং দেখা গেছে যে নিয়োগ প্রক্রিয়ার নানা ধরনের বিচ্যুতির কারণে মুখে স্বচ্ছতার কথা বললেও যারা বারবার বিরোধী দলের বিভিন্ন আমাদের যে দাবিগুলি স্বচ্ছতার প্রশ্নে আমরা যখন সরকারের নিকট বিভিন্ন বিষয় তুলে ধরি, এই রাজ্যে আমরা কখনো দেখিনি যে মন্ত্রীরা প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে নিয়োগ প্রাপকদের কাছে অফার বিলি করে। কারণ একটা দপ্তর, এই দপ্তর পরিচালনার দায়িত্ব থাকে দপ্তরের আধিকারিক। সেই দপ্তরে যখন নিয়োগ হয়, এই নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা হলো দপ্তর কর্তৃক যারা নিয়োগ প্রাপ্ত তাদের এই নিয়োগপত্র প্রেরণ করা এবং তাকে দপ্তরের মধ্যে এসে সেখানে কর্মচারী হিসাবে যোগদান করা। কিন্তু এই যে মেলার নামে একটা রাজনৈতিক দলকে তাকে তুলে ধরা বা তার আনুগত্যের প্রতি একজন নিয়োগপ্রাপ্ত কর্মচারীকে বাধ্য করা, এই বিষয়গুলি স্বচ্ছতার কোনো ধরনের অবকাশ থাকে না। আমরা চাই যদি সরকার এই রাজ্যে বেকারদের মেধার প্রকৃত গুরুত্ব বিবেচনা করেন বা তাদের মেধা অনুযায়ী যদি তারা নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে সরকারের প্রতিনিধি হিসাবে দপ্তরের আধিকারিকরা সেই কাজটা সম্পন্ন করবে। বিগত দিনগুলিতে এই নিয়োগ নীতি নিয়ে বারংবার এটা আলোচনা হয়েছে এবং কিছুদিন পূর্বে আমাদের যুব কংগ্রেস সভাপতি সারা রাজ্যে আমাদের যুব কংগ্রেস দলের পক্ষ থেকে বেকার যুবকদের নিয়ে আলোচনায় উনি রাজ্যের বিভিন্ন প্রান্তে গেছে। গত সপ্তাহেও করমছড়া, ছামনু, এই পাবিয়াছড়া, এই সমস্ত অঞ্চলে বিশেষ করে আদিবাসী যুবকরা, আদিবাসী যুবক যুবতীদের মধ্যে যে একটা হতাশা আসে, যারা চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বিভিন্ন মন্ত্রীর বাড়ির দরজায় গিয়ে ইন্টারভিউ দিয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের আরেকটা প্রশাসন থেকে প্রশাসনের নির্মমতার শিকার হচ্ছে। তাদের দাবি দাবার যৌক্তিকতা কেউ বিবেচনা করেন না বা তাদের প্রতি যে ধরনের অসহনীয় অত্যাচার এবং বর্বরতা এটা রাজ্যবাসী পরিলক্ষিত করছে, এই সম্পর্কিত বিষয়ে যখন তারা তাদের এই মেধার উৎকর্ষতা, ন্যায্য তাদের যে এই চাকরি প্রদানের ক্ষেত্রে দাবি, এই দাবির পরিপ্রেক্ষিতে এখন আমরা সরকারের নিকট এটা তুলে ধরেছি যে রিক্রুটমেন্ট রুটটাকে পরিবর্তন করে তাদেরকে যথাযথ সুযোগ করে দেওয়া, এটা রাজ্য যুবক যুবতীদের সাথে। এই বিষয়টাতে আমি নিশ্চয়ই এটা দাবি আকারে আমরা যেমন জানাচ্ছি,
এবং আগামী দিনে যদি সরকার এতে কর্ণপাত না করে তাহলে আমাদের যুব এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে আমাদের এই রাজ্যের যুব সমাজের স্বার্থে আমাদের ছাত্র যুবক মহিলা সকলে মিলে তারা একযোগে আন্দোলন কর্মসূচিতে সামিল। আপনাদের সকলকে পুরো বাস্তবতা করতে পারে এই বিষয়ে না, এই বিষয়ে না, তারা আরেকটা বিষয় আপনিও দেখেছেন, ছোট্ট একটা বিষয়, সাম্প্রতিককালে যে হুমলুঙে বিজেপি এবং বিক্রমের মধ্যে যে সংঘর্ষ, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া রাতে, তো মুখ্যমন্ত্রীও গেছেন গতকাল, মন্ত্রী অনিমেষ দেববর্মাও গেছেন, বলেছেন যে স্বরাষ্ট্র দপ্তর চালাতে ব্যর্থ, তাদের হাতে বিক্রমতা দলের হাতে যাতে স্বরাষ্ট্র দপ্তর তুলে দেওয়া হয়। কি বলবেন গোটা এই বিষয়গুলো? সাম্প্রতিক মানে নতুন ভাবে দেখছেন নাকি আপনারা? এই সংঘর্ষ তো এই নতুন নয়। বিক্রমতা যখন বিধানসভা নির্বাচনের আগে যখন একা হয়েছে তখনও দৃশ্য দেখেছি, বিরোধী দল যখন ছিল তখনও দেখেছি, শরিক দল হিসেবে যখন মন্ত্রিসভা যুক্ত এখনো দেখছি, তখনও দেখছি, এখনো দেখছি। সাম্প্রতিক কালে কথাটা বললেন, এটা তো একটা প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে। আমার এপিল থাকে, কে কি বললো না বললো, এটা যারা বলেছেন, যার বিরুদ্ধে বলেছেন, এদেরকে জিজ্ঞেস করুন। আমাদের একটা এপিল থাকবে, কোনদিন আমরাও বলতাম সমতলে যারা বাস করে তাদের আদিবাসীদের শিক্ষা নেওয়া দরকার। রাজনৈতিক সংঘর্ষ পাহাড়ে কোনদিন নতুন না, নির্বাচনের আগেও না, পরেও না। এগুলো ঘটনা। পুরোনো খবর কাগজগুলো যারা পাবলিকের মেমোরি খুব শর্ট লিভড, একটা ঘটনা দেখাবেন নির্বাচনোত্তর কিংবা নির্বাচনের আগে আদিবাসী বেল্টে পার্টির নামে কোন সংঘর্ষ হয়েছে, এটা আগে কখনোই ছিল না। এটা বিজেপি আসার পর এই কালচার আমদানি হয়েছে আদিবাসী বেল্ট। সমতলে ছিল সিপিএম এর জামানায়, সমতলে প্রতিনিয়ত এই জিনিসগুলো ঘটত। আমরা দুঃখ হতো, আমরা বলতাম, খুশি হতাম, মানে এই আদিবাসী বেল্টে কিন্তু হচ্ছে না। আমাদের শিক্ষা নেওয়া উচিত এদের কাছ থেকে। ওই জায়গাটায় ওই গরিমাটাকে নষ্ট করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর। মোস্ট আমি শুধু এপিল রাখবো to all the peace-loving citizens of the state, be it indigenous or other people those who are residing in our state. হিংসা কোনো মানে নেই। We are in this world for a specific period. মানুষের মুখে হাসি আনো, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন কিছু হতে পারে। যখন এই জিনিসগুলো বুঝবেন তো অন্যায় একটা এজের পরে যখন এগুলো উপলব্ধি হবে, it will be too late. মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে বুকে আঁকড়ে ধরতে শিখুন। যেখানে হিংসা দেখবেন, নফরত দেখবেন, মোহব্বতের দোকান করতে চেষ্টা করুন। এটি আমাদের বীজ মন্ত্র, যে जहां पे भी नफरत देखोगे वहां पे एक मोहब्बत का दुकान खोल दें। এটি আমাদের কমিউনিস্টদের বীজ মন্ত্র, আমরা এতে বিশ্বাস করি। আমি দুটো দলের কাছে অ্যাপিল করবো, এই সংঘর্ষ ছাড়ো, শান্তিতে আমরা দলে সবাই বসবাস করতে পারি রাজ্যে। আমার একটা বিষয় মানে ছিল যেটা মন্ত্রী অনিমেষ দেববর্মা এই যে তৃণমূলের মানে ঘটনাটা এটা নিয়ে মানে বলেছেন যে মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন বর্তমান উনি নাকি স্বরাষ্ট্র দপ্তর চালাতে ব্যর্থ। কি বলবেন বিষয়টা কি? বললাম তো এই ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং অনিমেষ বাবু ভালো বলতে পারবেন, তারাই উত্তরটা দিতে পারবেন। তবে এটা তো নতুন নয়, স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে,
আপনারা ভুলে যান কেন? স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও তো প্রশ্ন তোলা হয়েছে। আমরা যখন বলি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে, বিরোধীরা যখন বলি স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যে ভেঙে চুরমার, তখন আমাদের বলা হয় আধুনিক চিকিৎসা সুযোগ সুবিধাগুলো, বিশ্বমানের চিকিৎসা সরকারি হাসপাতালগুলোতে পাওয়া যায়। আর কোনো নেতা ফেতা যদি কিছু একটা হয়, সাথে সাথে বেসরকারি হাসপাতালে গিয়ে ভর্তি হতে হয়। এই কথাটা তো আমরা যে বলি, শরীফ দল থেকেও বলা হয়েছে। আমরা যখন বলি এই রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে গেছে, আমাদেরকে বলা হয় যে চোখে আমাদের ছানি পড়েছে, নতুন চশমা কেনার জন্য অ্যাডভাইস দেওয়া হয়। এখন ক্যাবিনেটের মন্ত্রী বলছে, ক্যাবিনেটের মন্ত্রী আমরা যা বিরোধী দলের তরফ থেকে আমরা যা বলছি, সরকার পক্ষে সেটা বলছি। তো এই উত্তরটা কে দেবে? উত্তরটা প্রশ্ন তুলেছেন সরকার, উত্তর দেওয়ার দায়িত্ব সরকার। আমরা শুধু মানুষের জিনিস থেকে মেমোরি শর্টটা মনে করে দিয়েছি। Any other question? Thank you. ধন্যবাদ। ধন্যবাদ।